আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা সয়েলের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো প্রথম যেই প্রপার্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। তো এইটাকে আমরা ময়েশ্চার কন্টেন্টও বলে থাকি। ওয়াটার কন্টেন্ট হচ্ছে একটা সয়েলে কি পরিমাণ ওয়াটার আছে উইথ রেসপেক্ট টু সলিড, সেইটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। মানে আমার একটা যে সয়েল স্যাম্পল, অথবা আমি মনে করি আমার হাতে এক মুঠো সয়েল আছে, তাহলে যতটুকু সয়েল আছে ওই সয়েলে কতটুকু ওয়াটার আছে সলিডের তুলনায়, সেইটাই হচ্ছে আমার ওয়াটার কন্টেন্ট। তো এইটাকে আমরা ময়েশ্চার কন্টেন্টও বলি। এইটার যদি আমরা বুকিশ ডেফিনেশনটা দেখি, এখানে বলা আছে যে ইট ইজ দি ফ্যাক্টর which denotes the amount of water present in the soil with respect to that of solid। মানে কি পরিমাণ ওয়াটার আছে সলিডের রেসপেক্টে। তাইলে আমরা যদি এই ওয়াটার কন্টেন্টকে W% দিয়ে ডিনোট করি, যে এইটা হচ্ছে আমার ওয়াটার কন্টেন্ট, সো এইটাকে লিখবো আমরা মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিডস। আচ্ছা, তো আগের লেকচারে যখন আমরা কিছু নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছিলাম থ্রি ফেজ সিস্টেমের উইথ রেসপেক্ট টু মাস এবং উইথ রেসপেক্ট টু ভলিউম, সেইখানে আমরা দেখছি যে মাস অফ ওয়াটারকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করি, MW, এবং মাস অফ সলিডকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করি, MS। তাহলে ওয়াটার কন্টেন্ট W% সমান লিখতে পারি মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড। তো এইটাকে আমরা যেমন মাসের রেসপেক্টে লিখতে পারি, তেমনি ওয়েটে কনভার্ট করেও লিখতে পারি। তো ওয়েটে যদি কনভার্ট করি তাহলে লিখতে পারি ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। আচ্ছা, সো আশা করি যে ওয়াটার কন্টেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত বুঝতে পারছি যে ওয়াটার কন্টেন্টটা কি। এখন আমরা যদি একটু জানার ট্রাই করি যে ওয়াটার কন্টেন্ট, এই যে আমরা একটা প্রপার্টি সম্পর্কে জানলাম, এই ওয়াটার কন্টেন্টের রেঞ্জ কিরকম হবে, ওয়াটার কন্টেন্টের রেঞ্জ কিরকম হবে। এখন দেখেন, রেঞ্জটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, প্রথমে থ্রি ফেজ সিস্টেমটা আমরা একটু দেখাই। যে এইটা হচ্ছে, আমি থ্রি ফেজ সিস্টেম চিন্তা করি, এটা হচ্ছে আমার সলিড, এইটা ওয়াটার, এবং উপরে হচ্ছে এয়ার। এইখানে সলিড, এইখানে ওয়াটার, এবং এখানে হচ্ছে এয়ার। আচ্ছা, সো দেখেন, আমি একটু আগে বলছিলাম যে ওয়াটার কন্টেন্ট জিনিসটা কি, যে ওয়াটারের মাস ডিভাইডেড বাই ওই সয়েলের সলিডের মাস, এই দুইটার যে রেশিও, এইটাকে আমরা বলবো ওয়াটার কন্টেন্ট। এখন দেখেন, আমি একটু আগে মানে এই আগের লেকচার দেখেন আলোচনা করছিলাম যে টু ফেজ সিস্টেম, যে আমার একটা সয়েল স্যাম্পলে ওয়াটার কিন্তু জিরো হইতে পারে, যে কোনো ওয়াটার নাই, শুধু সলিড এবং এয়ার আছে, এবং সেই স্টেটটাকে আমি বলি ড্রাই স্টেট। আবার এমনও হইতে পারে যে আমার সয়েল স্যাম্পলে শুধুমাত্র ওয়াটার আছে, এয়ার নাই, তাহলে শুধু সলিড এবং ওয়াটার আছে। তো এই ধরনের সয়েলকে আমরা বলি স্যাচুরেটেড সয়েল। আচ্ছা, এখন দেখেন, তাইলে আমরা বলতে পারি যেহেতু আমাদের ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়াল টু মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড, দেখেন মাস অফ ওয়াটার কিন্তু জিরো হওয়া পসিবল। কেন জিরো হওয়া পসিবল? যদি আমার সয়েলটা ড্রাই স্টেটে থাকে তখন কিন্তু মাস অফ ওয়াটারটা জিরো হওয়া পসিবল। আচ্ছা, সো যদি মাস অফ ওয়াটার জিরো হয় তাহলে ওয়াটার কন্টেন্টও জিরো হবে। আচ্ছা, এখন দেখেন আরেকটা কথা যেটা বলবো, যে মাস অফ ওয়াটারের ভ্যালু সর্বনিম্ন কত হইতে পারে? জিরো হইতে পারে, বাট জিরোর চেয়ে বড় হইতে পারে, ঠিক না? কারণ আমি বলি মাস অফ ওয়াটার, এইটা যখন জিরো হবে, এর মানে কি আমার সয়েল স্যাম্পলে কোনো পানি নাই, শুধু সলিড এবং এয়ার আছে। তো সেই স্টেটটাকে আমরা বলি ড্রাই স্টেট, ড্রাই স্টেট। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমার তাহলে রেঞ্জ কি হবে, যে ডব্লু ওয়াটার কন্টেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো।
ঠিক আছে, ওয়াটার কন্টেন্টটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। কেন গ্রেটার দ্যান? কারণ হচ্ছে দেখেন, মাস অফ ওয়াটার সর্বনিম্ন হতে পারে জিরো, কিন্তু জিরোর থেকে বড় হতে পারে, ঠিক না? তাইলে যেহেতু জিরোর থেকে বড় হইতে পারে, সুতরাং এইটা ওয়াটার কন্টেন্টটা জিরোর থেকে বড় হইতে পারে। এর মানে ওয়াটার কন্টেন্টের রেঞ্জ হচ্ছে সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। কখন ইকুয়াল টু হবে জিরো? যখন ড্রাই স্টেটে থাকবে, ঠিক না? এই যে আমি এইমাত্র দেখাইছিলাম, যখন ড্রাই স্টেটে থাকবে তখন মাস অফ ওয়াটার জিরো, ওয়াটার কন্টেন্টও জিরো। আচ্ছা, তো আশা করি আমরা বুঝতে পারছি যে ওয়াটার কন্টেন্ট সম্পর্কে। তো এখন আমরা জানবো যে অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টটা কি। তো আমরা একটু আগে যে ওয়াটার কন্টেন্ট নিয়ে ডিসকাস করছিলাম, ওইখানে আমরা পড়ছিলাম যে ওয়াটার কন্টেন্টটা হচ্ছে আমার একটা সয়েল স্যাম্পলে ওয়াটারের মাস ডিভাইডেড বাই সলিডের মাস, অর্থাৎ কি পরিমাণ ওয়াটার প্রেজেন্ট আছে আমার সয়েলে উইথ রেসপেক্ট টু সলিড, সেইটা হচ্ছে আমার ওয়াটার কন্টেন্ট। তাহলে অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টটা কি? অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট হচ্ছে কি পরিমাণ ওয়াটার আছে উইথ রেসপেক্ট টু টোটাল সয়েল। বুঝতে পারছেন? কি পরিমাণ ওয়াটার আছে উইথ রেসপেক্ট টু টোটাল সয়েল। যেমন আগেরটা আমরা দেখছি ওয়াটার কন্টেন্টে যে কি পরিমাণ ওয়াটার আছে উইথ রেসপেক্ট টু সলিড, কিন্তু অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টে আমরা দেখব যে কি পরিমাণ ওয়াটার আছে উইথ রেসপেক্ট টু টোটাল সয়েল। ঠিক আছে, সো এইটাই আমরা এখানে লিখেছি যে ইট ইজ এ ফ্যাক্টর হুইচ ডিনোটস দি অ্যামাউন্ট অফ ওয়াটার প্রেজেন্ট ইন দি সয়েল। আচ্ছা, তাহলে এটার রিপ্রেজেন্টেশন হবে ডব্লিউ প্রাইম সমান সমান মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল মাস। আচ্ছা, এখন আমরা যদি এইটার রেঞ্জ নিয়ে আলোচনা করি, তাহলে দেখেন আমরা এটার থ্রি ফেজ সিস্টেমের একটা নিউমেরিক একটা রিপ্রেজেন্টেশন আঁকি। সো আমরা জানি যে সয়েলে জেনারেলি তিনটা ফেজ থাকে এবং দুইটা ফেজও থাকতে পারে। জেনারেলি আমরা যদি তিনটা ফেজ দিই, এইখানে সলিড, ওয়াটার, এয়ার। আচ্ছা, সো ডব্লিউ প্রাইম সমান সমান মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল মাস। এখন দেখেন মাস অফ ওয়াটার এইটা কিন্তু জিরো হইতে পারে। কখন জিরো হবে? যখন আমার সয়েলটা ড্রাই স্টেটে থাকবে তখন শুধু সলিড এবং এয়ার থাকবে, ওয়াটার জিরো হবে। অর্থাৎ এইখান থেকে আমি এইটা বুঝলাম যে জিরো হইতে পারে। আচ্ছা, জিরো হইতে পারে, কিন্তু দেখেন আমার যে সয়েলের যে ওয়াটার, এইটা কিন্তু অবশ্যই টোটাল মাসের চেয়ে কম হবে। দেখেন এই ওয়াটারের যে মাসটা এটা অবশ্যই কি সয়েলের টোটাল মাসের চেয়ে কম না? ঠিক না? আমি যদি বলি যে আমার শরীরের যতটুকু মানুষের শরীরে তো পানি আছে, ঠিক না? আমি যতটুকু জানছিলাম মনে হয় যে 70% পানি, না জানো কি, আমি ঠিক খেয়াল নাই। মানে আমার শরীরে যদি পানির ভরকে টোটাল শরীরের ভর দিয়ে ভাগ করি, তাহলে কি কোনো সময় এটা 100% হবে? অবশ্যই 100%-এর চেয়ে কম হবে না, কারণ আমার শরীরের ওয়াটারের ভর অবশ্যই কিন্তু টোটাল শরীরের ভরের চেয়ে কম। সিমিলারলি একটা সয়েল স্যাম্পলের ওয়াটার কন্টেন্টের মাস অবশ্যই টোটাল সয়েলের মাসের চেয়ে কম, এর জন্য এটা 100%-এর চেয়ে কম হবে। ঠিক আছে, কখনোই সরাসরি 100% হবে না। আচ্ছা, সো এখন আমরা এমন একটা বিষয় জানবো যেটা হচ্ছে, মানে আমি যখন ল্যাবটা করি, আমাদের ফার্স্ট ল্যাব জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ল্যাব ক্লাসে আমাদের যে স্যার, নিবিড় স্যার, তিনি এটা নিয়ে ডিসকাস করছিলেন যে অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টের মোর প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে, অ্যান্ড মানে অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টের হচ্ছে প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? অ্যান্ড যদি ওয়াটার কন্টেন্টের হচ্ছে থিওরিটিক্যাল সিগনিফিকেন্স আছে। আমি একটু বলি যদি কেউ না বুঝে থাকেন, মানে আমাকে এখানে বলা হয়েছে যে ওয়াটার কন্টেন্ট যেটা আমরা প্রথমে পড়ছিলাম ওইটার আছে হচ্ছে মোর থিওরিটিক্যাল সিগনিফিকেন্স, এবং আমরা যে এইমাত্র বললাম অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট, এইটার আছে হচ্ছে প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স। আচ্ছা, এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কেন ওয়াটার কন্টেন্টের মোর থিওরিটিক্যাল সিগনিফিকেন্স আছে এবং কেন অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টের মোর প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে। এই জিনিসটা বোঝার জন্য আমরা দুইটার সূত্রটা একটু দেখে নিই। যে আমরা যদি অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টের ফর্মুলা
দেখি, তাহলে এটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়াল টু মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই টোটাল মাস। আচ্ছা, এই সূত্র থেকে আমরা বুঝলাম যে অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট সমান সমান মাস অফ ওয়াটার বাই টোটাল মাস অফ সয়েল। এখন দেখেন, এই যে দুইটা জিনিস মাস অফ ওয়াটার এবং টোটাল মাস একটা সয়েল স্যাম্পলের, এটা কিন্তু ফিল্ডে বসে বের করা কিন্তু খুবই সহজ। কেন, কিভাবে সহজ আমি বলি। সাপোজ আপনি একটা সয়েল স্যাম্পলের টোটাল কতটুকু ওয়াটার আছে এটা বের করলেন, কিভাবে বের করবেন? মনে করেন বর্তমানে যে সয়েল স্যাম্পলের ওয়েট মাস, ওইটাকে বের করবেন। ওইটা থেকে আপনি কি করবেন, ওভেনে দেবেন জিনিসটাকে। ওভেনে দেওয়ার পর আপনি যতটুকু মাস পাবেন এই দুইটাকে বিয়োগ করবেন, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় সয়েলের যে মাস ছিল মাইনাস ওভেনে নেওয়ার পর সয়েলের যে মাস হয়েছে, এই দুইটাকে বিয়োগ করলে আমরা যেই ম্যাসটা পাই সেটা হচ্ছে ওয়াটারের ম্যাস। আচ্ছা, সো এই ওয়াটারের ম্যাসটা আমরা পেলাম ডিভাইডেড বাই টোটাল মাস অফ সয়েল। এখন দেখেন, টোটাল মাস অফ সয়েল কিন্তু আমরা ইচ্ছে করলেই ফিল্ডে নিতে পারবো, কারণ আমার কতটুকু ম্যাস স্যাম্পল আছে ওইটাকে যদি আমি ওই আমার ওজন, যেটাকে যে মিটারে আমরা যে ওজন পরিমাপ করি ভর, ওইখানে দিলেই কিন্তু আমরা টোটাল মাস অফ সয়েলটা পেয়ে যাব। সো আমাদের মূল কথা হচ্ছে যে ফিল্ডে এই অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টটা বের করা খুবই সহজ, কারণ আমাদের মাস অফ ওয়াটারও বের করা সহজ, টোটাল মাসও বের করা সহজ। এর জন্য অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টের যেহেতু ফিল্ডে এইটার হচ্ছে অ্যাপ্লাই ইজি, সো এইটার মোর প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে। কিন্তু দেখেন, আমরা যদি শুধু ওয়াটার কন্টেন্টের কথা চিন্তা করি, দেখেন ওয়াটার কন্টেন্ট সমান সমান মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড। আচ্ছা, এখন এইখানে মাস অফ ওয়াটারটা আমরা কি বের করতে পারবো কিভাবে? টোটাল মাস অফ যে সয়েল, এইখান থেকে এটা ওভেনে দেওয়ার পর যতটুকু মাস হয়েছে এই দুইটা বিয়োগ করলে আমরা মাস অফ ওয়াটার পাবো। কিন্তু দেখেন তো, একটা সয়েল স্যাম্পলে সলিডের পরিমাণ কতটুকু সলিড আছে এইটা কিন্তু আপনার ফিল্ডে বের করা খুবই কঠিন। দেখেন, আমরা একটু আগে যে অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট দেখছি, সেই অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টে আমরা কি করছি, মাস অফ ওয়াটারকে টোটাল মাস অফ সয়েল দিয়ে ভাগ করছে, অর্থাৎ এই যে মাস অফ ওয়াটার এইটাকে টোটাল মাস দিয়ে ভাগ করছি। সো এইটা আমার বের করা তুলনামূলকভাবে ইজি ফিল্ডে। কিন্তু আমরা যদি ওয়াটার কন্টেন্টের কথা চিন্তা করি, তাহলে মাস অফ ওয়াটারকে মাস অফ সলিড, এখন একটা সয়েল স্যাম্পলে কতটুকু সলিড আছে এইটা কিন্তু ফিল্ডে বের করা ডিফিকাল্ট। ঠিক আছে, সো এখান থেকে এইটা বুঝলাম যে এইটার কিন্তু প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কম। কি কম? প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কম, সিগনিফিকেন্স কম। এখন প্রশ্ন হচ্ছে এটার থিওরিটিক্যাল সিগনিফিকেন্স বেশি কেন? এখন দেখেন, এইখানে মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই মাস অফ সলিড, ওয়াটার কন্টেন্ট সমান সমান। এখন একটা নির্দিষ্ট সয়েল স্যাম্পলের ক্ষেত্রে এই মাস অফ সলিড কিন্তু সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে মাস অফ সলিড কোনো সময় চেঞ্জ হবে না। সলিডের পরিমাণ, একটা সয়েলে সলিডের পরিমাণ কখনো চেঞ্জ হবে না। আপনি যদি পানি অ্যাডও করেন অথবা পানি রিমুভও করেন একটা সয়েল স্যাম্পল থেকে, তাইলে আমার সলিডের পরিমাণ কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে দেখেন, আমরা যদি একটা সয়েল স্যাম্পলে বলি যে আমরা যদি 10 লিটার পানি অ্যাড করি, তাহলে এইটার ওয়াটার কন্টেন্টের কিরকম চেঞ্জ হবে, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করা ইজি। কারণ কি, আমার মাস অফ সলিড তো আমরা আগে থেকেই জানি এবং এইটা কখনো চেঞ্জ হবে না। আমি শুধু মাস অফ ওয়াটার কতটুকু চেঞ্জ হয়েছে অথবা কতটুকু হয়েছে পরবর্তীতে, এইটা জানার মাধ্যমে আমি কিন্তু ওয়াটার কন্টেন্টের চেঞ্জটা জানতে পারি। বুঝছেন? অর্থাৎ আমরা কম্পেয়ার করতে পারি বর্তমান সিচুয়েশনের সাথে, পরে পানি অ্যাড করলে, পানি রিমুভ করলে অথবা যে কোনো ধরনের পরিবর্তনে আমার সয়েলের ওয়াটার কন্টেন্টের পরিমাণ কিভাবে চেঞ্জ হবে, সো এইটা আমরা অ্যানালিসিস করতে পারি। সো এর জন্য এইটার মোর থিওরিটিক্যাল সিগনিফিকেন্স আছে। আচ্ছা, এখন আমরা একটা বিষয় দেখব যে রিলেশন বিটুইন ডব্লিউ অ্যান্ড ডব্লিউ প্রাইম। সো আমরা ডব্লিউ সমান জানছিলাম কি, যে ডব্লিউ হচ্ছে ওয়াটার কন্টেন্ট, এবং ডব্লিউ প্রাইম সমান কি জানছিলাম, ডব্লিউ প্রাইম সমান জানছিলাম আমার অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট। আচ্ছা, এখন তাহলে ওয়াটার কন্টেন্ট এবং অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা হচ্ছে যে ডব্লিউ প্রাইম অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট সমান
ডব্লু বাই ওয়ান প্লাস ডাব্লু। আমরা সূত্রটা সবাই মনে রাখার ট্রাই করবো যে ডব্লু প্রাইম সমান সমান ডব্লু বাই ওয়ান প্লাস ডব্লু। তো এইখানে আমরা ডব্লু সমান সমান আবার লিখতে পারি ডব্লু প্রাইম বাই ওয়ান মাইনাস ডাব্লু প্রাইম। সো আশা করি আমরা রিলেশনটা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমরা একটা ফর্মুলার ডেরিভেশন দেখবো। সো দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে একটা সয়েল স্যাম্পলকে আমরা যদি এভাবে থ্রি ফেজ সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় যে একটা সয়েলের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে সলিড, আর একটা হচ্ছে ওয়াটার, আর একটা হচ্ছে এয়ার। আচ্ছা, সো দেখেন এই তিনটার, এই যে সলিড, ওয়াটার এবং এয়ার, এই তিনটার ভলিউম যদি আমি সেম ধরি, অর্থাৎ সাপোজ এইটার ভলিউমও ভি প্রাইম, এইটুকুর ভলিউমও ভি প্রাইম, এইটার ভলিউম হচ্ছে ভি প্রাইম, তিনটার ভলিউম সেম ভলিউম। সো সেম ভলিউম যদি আমি চিন্তা করি তাহলে দেখেন মাস অফ সলিড এইটা কি হবে? রো অফ সলিড ইন্টু ভি প্রাইম। এখন রো অফ সলিড কত? 1200 ইন্টু ভি প্রাইম। আচ্ছা, মানে অর্গানিকের ক্ষেত্রে হচ্ছে 1200, ইনঅর্গানিকের ক্ষেত্রে সলিডের ওয়েটটা বেড়ে যাবে। ঠিক, মানে যেহেতু ইনঅর্গানিক সয়েলের ক্ষেত্রে সলিডের ডেনসিটিটা বেশি, এটা তো আমরা আগে পড়ছিলাম। ঠিক আছে, এখন আমরা যদি মাস অফ ওয়াটার বের করি, এইটা হবে রো অফ ওয়াটার ইন্টু ভি প্রাইম। আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াসে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব ইন্টু ভি প্রাইম। আবার আমরা যদি এয়ারের ওয়েট মাস বের করি তাহলে এয়ারের মাস সমান সমান রো অফ এ ইন্টু ভি প্রাইম। এয়ারের ডেন্সিটি হচ্ছে 1.2 ইন্টু ভি প্রাইম। এখন এই যে তিনটা ভ্যালু বের করলাম, মাস অফ সলিড, মাস অফ ওয়াটার, মাস অফ এয়ার, এই তিনটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে দেখেন প্রথমে রো অফ সলিড হচ্ছে 1200, এইটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1.2, অর্থাৎ রো অফ সলিড অথবা রো অফ ওয়াটার এইটার তুলনায় আমার রো অফ এয়ার কিন্তু খুবই খুবই ছোট, ঠিক না? সো এইটাকে আমরা ওয়ান কাইন্ড অফ নেগলিজিবল বলতে পারি, নেগলিজিবল। সো দেখেন তাইলে আমরা টোটাল মাস সমান লিখছি মাস অফ সলিড প্লাস মাস অফ ওয়াটার প্লাস মাস অফ এয়ারও লিখতে পারি, কিন্তু মাস অফ এয়ারটাকে আমরা নেগলিজিবল চিন্তা করি, অর্থাৎ এইটা জিরো চিন্তা করি। আচ্ছা, এখন এই যে আমরা ইকুয়েশনটা পাইলাম, এইটার উভয় পক্ষে যদি আমি মাস অফ সলিড দিয়ে ভাগ করি তাহলে কি পাই? এম বাই এম এস ইজ ইকুয়াল টু এম এস বাই এম এস প্লাস এম ডব্লিউ বাই এম এস। আচ্ছা, এম বাই এম এস ইজ ইকুয়াল টু এম এস বাই এম এস হচ্ছে 1। এখন দেখেন মাস অফ ওয়াটার বাই মাস অফ সলিড, এইটা কিন্তু একটু আগে পড়ছি, এইটা ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট ডাব্লিউ। আচ্ছা, সো এইখান থেকে টোটাল মাস সমান সমান লিখতে পারি মাস অফ সলিড ইন্টু 1 প্লাস ডাব্লিউ, অর্থাৎ কি আমার এখানে টোটাল মাস অফ সয়েল এম সমান লিখতে পারি মাস অফ সলিড ইন্টু 1 প্লাস ডাব্লিউ। আচ্ছা, সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি। সো আপনাদের জন্য 30 সেকেন্ড রেস্ট। আচ্ছা, দেখেন এখন আমরা দেখব যে যদি আমরা দুইটা স্যাম্পলকে মিক্সিং করি তাহলে দেখব। দেখেন, when no water is added, যখন আমরা সয়েল স্যাম্পলে কোনো পানি অ্যাড করি না এক্সটার্নাল ভাবে, যা পানি সয়েলের ভিতর আছে ওইটাই, এছাড়া আমরা আলাদা করে কোনো পানি অ্যাড করি না, তখন দেখেন আমরা মাস অফ সলিড অফ এ এ প্লাস মাস অফ সলিড অফ বি, এইটা ইজ ইকুয়াল টু যা পাবো মাস অফ রেজাল্টেন্ট সলিড ইজ ইকুয়াল টু মাস অফ সলিড অফ এ প্লাস মাস অফ সলিড অফ বি পাবো। আচ্ছা, সো এইটা দ্বারা আমরা আসলে কি বুঝাইছি? আচ্ছা, দেখেন এইটা দিয়ে আমি বুঝাইছি যে সাপোজ আমার কাছে, এটা আমি কিভাবে বুঝাবো? আচ্ছা, সো আচ্ছা আচ্ছা এইভাবে বুঝাই। সাপোজ এই আমি আপনার হাতে, আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা কস টিপের টেপ আছে।
আর একটা আছে স্টাপলার। সো এই দুইটাকে আপনি চিন্তা করেন, দুইটা সয়েল স্যাম্পল চিন্তা করেন, অর্থাৎ এইটা একটা সয়েল স্যাম্পল, এইটা একটা সয়েল স্যাম্পল। এখন আলাদাভাবে এই সয়েল স্যাম্পলে টোটাল সলিড হচ্ছে এই মাস অফ সলিড অফ এ, এবং আলাদাভাবে এই সয়েল স্যাম্পলে মাস অফ সলিড হচ্ছে মাস অফ সলিড অফ বি। এখন আমাকে বলছে যে এই দুইটা যদি আমি একসাথে ভাবে মানে অ্যাড করি, মানে দুইটাকে যদি আমি মাটিকে যদি একসাথে অ্যাড করে চাপ দিয়ে যদি একসাথে একসাথে করি জিনিসটাকে, তাইলে ওই রেজাল্টেন্ট সয়েলের যতটুকু মাস হবে ওইটা ইন্ডিভিজুয়াল স্যাম্পল এ এবং স্যাম্পল বি এর সলিডের মাসের সমান। বুঝতে পারছি? অর্থাৎ রেজাল্টেন্ট সয়েলের সলিডের মাস ইজ ইকুয়াল টু মাস অফ সলিড অফ এ মাস অফ সলিড অফ বি। আবার আমি এইটা লিখতে পারি যে মাস অফ ওয়াটার অফ এ প্লাস মাস অফ ওয়াটার অফ বি, এইটাকে আমরা লিখতে পারি যে মাস অফ রেজাল্টেন্ট ওয়াটার ইজ ইকুয়াল টু মাস অফ ওয়াটার অফ এ প্লাস মাস অফ ওয়াটার অফ বি। সো আমরা এবং সর্বোপরি লিখতে পারি যে মাস অফ সয়েল এ প্লাস মাস অফ সয়েল বি করলে আমরা মাস অফ রেজাল্টেন্ট পাবো মাস অফ সয়েল এ প্লাস মাস অফ সয়েল বি। আচ্ছা, তো এইটা কোন কন্ডিশনের ক্ষেত্রে ট্রু ছিল? এইটা ছিল হচ্ছে যখন আমরা আমাদের সয়েল যে দুইটা স্যাম্পল আছে এ এবং বি, এই দুইটা স্যাম্পলে কোনো এক্সটার্নালি কোনো ওয়াটার অ্যাড না করি। এখন সাপোজ আমি এই দুইটা সয়েল স্যাম্পলে এক্সটার্নালি কি করছি, ওয়াটার অ্যাড করছি, ঠিক আছে, ওয়াটার অ্যাড করছি, তাহলে দেখেন যদি ওয়াটার অ্যাড করি তাহলে মাস অফ সলিড অফ এ প্লাস মাস অফ সলিড অফ বি ইজ ইকুয়াল টু মাস অফ রেজাল্টেন্ট সলিড ইজ ইকুয়াল টু কি হবে, মাস অফ সলিড অফ এ প্লাস মাস অফ সলিড অফ বি। সো এইটা হচ্ছে আমরা আগেই বলছি যে দেখেন আপনি পানি অ্যাড করেন অথবা পানি রিমুভ করেন, আপনি এয়ার অ্যাড করেন অথবা রিমুভ করেন, যাই করেন না কেন একটা সয়েলের সলিডের কিন্তু কখনো কোনো চেঞ্জ হবে না। সয়েলের সলিড সবসময় কি বলছে যে একটা নির্দিষ্ট সয়েলের সলিড সবসময় কনস্ট্যান্ট। আপনি ওয়াটার অ্যাড করলেন বা রিমুভ করলেন এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। এখন চিন্তা করেন আপনি মাস অফ ওয়াটার, চিন্তা করেন যে আপনি মাস অফ ওয়াটার অফ এ এর সাথে মাস অফ ওয়াটার বি অ্যাড করছেন, কিন্তু দেখেন এই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হবে না। কেন ইকুয়াল হবে না? কারণ দেখেন আপনার যে ইন্ডিভিজুয়াল দুইটা ওয়াটার আছে তার সাথে আবার আপনি কি করছেন, ওয়াটার অ্যাড করছেন, ঠিক না? ইন্ডিভিজুয়াল যে আছে তার সাথে আপনি ওয়াটার অ্যাড করছেন, তাইলে এই দুইটার যে ওয়াটার আছে মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখেন আমি চিত্র দিয়ে বুঝাই যে এইটা একটা সয়েল স্যাম্পল এ এবং এইটা একটা সয়েল স্যাম্পল বি। সো এই সো এইখানে হচ্ছে সলিড ওয়াটার এয়ার, সলিড ওয়াটার এয়ার। আচ্ছা, সো এইখানে মনে করেন ওয়াটার আছে 1 লিটার, এইখানেও ওয়াটার আছে 2 লিটার। সো 2 আর 1 কত হয়, 3 লিটার। কিন্তু আপনি কি করছেন, আলাদাভাবে এখানে আরো পানি যোগ করছেন। তো পানি যোগ করছেন মনে করেন আলাদাভাবে 1 লিটার পানি যোগ করছেন সাপোজ। তো 1 লিটার পানি যোগ করলে টোটাল আমার পানি কত হয়, 3 + 1 4 লিটার না? তাহলে দেখেন 3 লিটার আর 4 লিটার কি কখনো সমান? সমান না। অর্থাৎ এই ক্ষেত্রে যে আমার ওয়াটার কন্টেন্ট এটা কনজারভেশন রুল ফলো করবে না। অর্থাৎ কি, আপনার যে ইন্ডিভিজুয়াল দুইটা ওয়াটার, এই দুইটা ওয়াটার অ্যাড করলে আপনি যদি একসাথে অ্যাড করেন, মানে আপনি কিভাবে বুঝাই, মানে আপনি যদি ইন্ডিভিজুয়াল দুইটা ওয়াটার অ্যাড করেন, এই দুইটার পরিমাণ রেজাল্টেন্ট ওয়াটার কন্টেন্টের পরিমাণের সমান হবে না। কারণ কি, যেহেতু এক্সটার্নালি আপনি আরো পানি অ্যাড করছেন। এখন যেহেতু ওয়াটার সমান হবে না, সুতরাং আমার টোটাল মাসও সমান হবে না। অর্থাৎ মাস অফ সয়েল স্যাম্পল এ প্লাস মাস অফ সয়েল স্যাম্পল বি ইজ ইকুয়াল টু মাস অফ রেজাল্টেন্ট সয়েল স্যাম্পল ইজ ইকুয়াল টু মাস অফ সয়েল স্যাম্পল এ প্লাস মাস অফ বি। অর্থাৎ রেজাল্টেন্টও এই দুইটার ইকুয়াল হবে না। সো আশা করি আমরা বুঝতে পারছি।
এখন আমরা নতুন একটা টার্ম সম্পর্কে জানবো, যেই টার্মটা হচ্ছে ভয়েড রেশিও। আচ্ছা, সো দেখেন, আহ, একটু আগে যে আমরা ওয়াটার কন্টেন্ট পড়লাম এবং অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট পড়লাম, এই দুটার সূত্র সম্পর্কে জানলাম। এইটা কিন্তু এই সূত্রটা আমরা রিপ্রেজেন্ট করছি ম্যাসের রেসপেক্টে। যেমন ওয়াটার কন্টেন্ট আমরা জানছি যে ম্যাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ম্যাস অফ সলিড। আচ্ছা, কিন্তু এখন যে আমরা সয়েলের প্রপার্টি গুলো দেখবো, এগুলো আমরা দেখবো যে ভলিউমের রেসপেক্টে প্রকাশ করা, ঠিক আছে? সো দেখেন, ভয়েড রেশিওটা কি? ভয়েড রেশিও হচ্ছে কি পরিমাণ ভলিউমের ভয়েড আছে সয়েল স্যাম্পলে উইথ রেসপেক্ট টু সলিড। আমি এটা একটু ফিগার দিয়ে বলি, যে সাপোজ এইটা হচ্ছে আমার একটা সয়েল স্যাম্পল। সেই সয়েল স্যাম্পলে এইটা হচ্ছে সলিড, এইটা ওয়াটার, এইটা এয়ার। সলিড, ওয়াটার, এয়ার। আচ্ছা, এইখানে এই যে ওয়াটার আর এয়ার, এই দুইটাকে একত্রে আমরা বলতে পারি ভয়েড। কি বলতে পারি একত্রে? ভয়েড বলতে পারি। তো দেখেন, তাহলে আমার ভয়েড রেশিও বলছে এই ভয়েডের ভলিউম ডিভাইডেড বাই সলিডের ভলিউম, এইটাকে আমরা বলি ভয়েড রেশিও। অর্থাৎ ই সমান সমান আমরা লিখছি যে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। অর্থাৎ কি, ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, এইটা হচ্ছে ভয়েড রেশিও। আচ্ছা, এখন আহ দেখেন, এখন আমরা জানবো যে কোশ্চেন এইটা হচ্ছে হয়তো মানে এটা কি এই ধরনের কোশ্চেন পরীক্ষা না আসলেও এটা হচ্ছে আপনার জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং জানার প্রতি আপনার একটা আগ্রহ তৈরি করবে। এইটা হচ্ছে যে কি হবে যখন একটা সয়েল স্যাম্পলের ভয়েড রেশিও জিরো হবে। কি হবে যখন একটা সয়েল স্যাম্পলের ভয়েড রেশিও জিরো হবে? সো ভয়েড রেশিও সমান সমান কি, ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড। এখন ভয়েড রেশিও যদি জিরো হয়, এটার মানে কি, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ এইখান থেকে লিখতে পারি ভলিউম অফ ভয়েড ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে ভলিউম অফ ভয়েড ইজ ইকুয়াল টু জিরো। এখন ভলিউম অফ ভয়েড জিরো দিয়ে আমরা কি বুঝলাম? ভলিউম অফ ভয়েড জিরো দিয়ে আমি বুঝলাম, আচ্ছা, ভলিউম অফ ভয়েড জিরো দিয়ে আমি বুঝলাম, দেখেন আমরা কিন্তু জানছিলাম যে সয়েলের থ্রি ফেজ সিস্টেম বলি অথবা টু ফেজ সিস্টেম বলি, এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সলিড এবং আর একটা হচ্ছে ভয়েড। সলিড তো থাকে, ভয়েডে ওয়াটার থাকতে পারে এবং এয়ার থাকতে পারে, অথবা শুধুমাত্র ওয়াটারও থাকতে পারে, শুধুমাত্র এয়ারও থাকতে পারে। এখন যদি আমার ভয়েডের ভলিউমটা জিরো হয়ে যায়, তাইলে কিন্তু থাকবে আমার শুধুমাত্র সলিড, ঠিক আছে? শুধুমাত্র সলিড। তো এই শুধুমাত্র সলিড মানে এইটা একটা ওয়ান ফেজ সিস্টেম। সিস্টেম ওয়ান ফেজ সিস্টেম মানে কি, দেখেন আমি একটু আগে যখন আলোচনা করছিলাম তখন কিন্তু বলছিলাম যে সয়েলে আমরা দুইটা রিপ্রেজেন্টেশন করতে পারি, টু ফেজ সিস্টেম অথবা থ্রি ফেজ সিস্টেম। সয়েলে কখনো ওয়ান ফেজ সিস্টেম সম্ভব না। তাইলে যেহেতু ভলিউম অফ ভয়েড জিরো হলে আমরা পাই একটা ওয়ান ফেজ সিস্টেম এবং এইখানে শুধুমাত্র সলিড, এবং সুতরাং এইটাকে আমরা বলতে পারি রক। কি বলতে পারি? রক। অর্থাৎ কোনটার ভয়েড রেশিও জিরো হয়? রকের ক্ষেত্রে ভয়েড রেশিও জিরো হয়। আচ্ছা, এখন দেখেন আমরা দুইটা কম্পারিজন দেখব, ঠিক আছে? সো আমাদের কম্পারিজনটা কি? কম্পারিজনটা হচ্ছে যে কম্পারিজন অফ সাইজ অফ ভয়েডস অ্যান্ড টোটাল নাম্বার অফ ভয়েডস বিটুইন কোর্স অ্যান্ড ফাইন গ্রেইন সয়েল। এখন আমি যদি বাংলা ভাষায় বলি সোজা, যে কোর্স গ্রেইন সয়েল এবং ফাইন গ্রেইন সয়েলের মধ্যে কোনটার ভলিউম বেশি? কোর্স গ্রেইন সয়েল এবং ফাইন গ্রেইন সয়েলের মধ্যে কোনটার ভলিউম বেশি, টোটাল ভলিউম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনি যদি কোর্স গ্রেইন সয়েলের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে দেখেন কোর্স গ্রেইন সয়েলে আপনি আমরা যখন ওয়েল গ্রেডেড এগ্রিগেট, তারপর হচ্ছে আরো পড়ছিলাম না, ওয়েল গ্রেডেড এগ্রিগেট,
আমি তো ভুলে গেছি, যাই হোক। মানে সোজা কথা হচ্ছে যে দেখেন, যদি আমার এগ্রিগেট গুলো যদি বড় বড় থাকে, আমার এগ্রিগেট গুলো যদি বড় বড় থাকে, তাহলে কিন্তু এগুলোর মাঝে যে গ্যাপটা অথবা যে ফাঁকা যে ভয়েডটা, এইটার ইন্ডিভিজুয়াল ভলিউম কিন্তু বড় হবে। বুঝতে পারছি আমরা কথাটা? মানে আমার যদি পার্টিকেল গুলোর আকার যদি বড় হয়, তাহলে কিন্তু আমার এই যে ভয়েড গুলো আমরা দেখতে পাচ্ছি, একটু কালারটা চেঞ্জ করি, এই যে ভয়েড গুলো যে দেখতে পাচ্ছি, এই যে ভয়েড, এই যে ভয়েড দেখতে পাচ্ছি, এই যে ভয়েড দেখতে পাচ্ছি, এই ভয়েড গুলোর ইন্ডিভিজুয়াল ভলিউম কিন্তু বেশি, মানে বড় বড় ভয়েড আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই কোর্স গ্রেইনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ভয়েড ভলিউম কি বেশি। কিন্তু আপনি যদি ফাইন গ্রেইন সয়েলের ক্ষেত্রে চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে এইখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ভয়েডের ভলিউমে যে দেখেন খুবই কম, ছোট ছোট ইন্ডিভিজুয়াল ভয়েডের ভলিউম। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ভয়েডের ভলিউম কম হলো, এখানে কিন্তু নাম্বার অফ ভয়েডস বেশি খুবই। ঠিক আছে, দেখেন এইখানে ভয়েড আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে, আটটা। তো এখানে আটটা ভয়েড আছে, কিন্তু এইখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভয়েড আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, অনেক ভয়েড আছে। অর্থাৎ ফাইন গ্রেইন সয়েলের ক্ষেত্রে আমার নাম্বার অফ ভয়েডের পরিমাণ বেশি। এবং এটা মানে পরীক্ষা করে দেখা যায় যে ওভারঅল ভলিউম ফাইন গ্রেইন সয়েলের ক্ষেত্রেই বেশি হয়। বুঝতে পারছি? অর্থাৎ আমাদের যেখানে যে ডিসিশনটা আমরা পৌঁছাইতে পারি সেটা হচ্ছে যে ফাইন গ্রেইন সয়েলের টোটাল ভলিউম এইটা কোর্স গ্রেইন সয়েলের টোটাল ভলিউমের চেয়ে বেশি। আচ্ছা, সো একটু আগে আমরা দুইটা সয়েল স্যাম্পল নিয়ে আলোচনা করছিলাম, যে দুইটা সয়েল স্যাম্পল যদি আমরা মিক্স করি, দুইটা কন্ডিশনে মিক্স করি, যে কোনো পানি অ্যাড করি না যখন, এবং যখন পানি অ্যাড করি, এই দুইটা কন্ডিশনে আমরা দেখছিলাম যে রেজাল্টেন্ট সয়েল স্যাম্পল কনজারভেশন রুল অ্যাপ্লাই ফলো করে কিনা। সো আপনাদের যতটুকু মনে আছে, আমরা কিন্তু ওইটা দেখছিলাম মাসের রেসপেক্টে। কিসের রেসপেক্টে দেখছিলাম? মাসের রেসপেক্টে দেখছিলাম, মাস এর রেসপেক্টে। সো এখন আমরা এই সেম জিনিসটাই দেখব ভলিউমের রেসপেক্টে, ভলিউমের রেসপেক্টে, রেসপেক্টে। আচ্ছা, আচ্ছা, সো দেখেন, ভলিউম অফ সলিড অফ এ প্লাস ভলিউম অফ সলিড অফ বি, এইটা সবসময় ইকুয়াল হবে ভলিউম অফ সলিড অফ রেজাল্টেন্ট, এই যা ইকুয়াল হবে ভলিউম অফ সলিড অফ এ প্লাস ভলিউম অফ সলিড অফ বি। এখন দেখেন, আগে কিন্তু আমরা মাস অফ ওয়াটার নিয়ে চিন্তা করছিলাম, তাহলে এই ক্ষেত্রে অনেকের মনে হইতে পারে যে ভলিউম অফ ওয়াটার, কিন্তু না। একটা সয়েল স্যাম্পলের ক্ষেত্রে মাস অফ এয়ার নেগলিজিবল, ঠিক আছে, কারণ আমার এয়ারের ডেন্সিটি খুবই কম, কিন্তু আমার এয়ারের ভলিউম কিন্তু নেগলিজিবল না, অর্থাৎ ভলিউম কনসিডার করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভলিউম অফ ভয়েড অফ এ প্লাস ভলিউম অফ ভয়েড অফ বি, এইটা কখনো ইকুয়াল হবে না ভলিউম অফ ভয়েড অফ রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড অফ এ প্লাস ভলিউম অফ ভয়েড অফ বি। এবং যেহেতু ভয়েড ইকুয়াল হইল না, সুতরাং আমরা কিন্তু এইটা অবশ্যই বলতে পারি, তাইলে এই ভলিউম অফ এ প্লাস ভলিউম অফ বি এইটাও কি হবে না? ইকুয়াল হবে না। আচ্ছা, সো এখন অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে ভাই, এইখানে ভলিউম অফ ভয়েড অফ রেজাল্টেন্ট কেন ভলিউম অফ ভয়েড অফ এ প্লাস ভলিউম অফ ভয়েড অফ বি এর ইকুয়াল হইল না কেন? এখন দেখেন, আমার সয়েল স্যাম্পলে আপনি এ সয়েল স্যাম্পলের কথা বলেন অথবা আপনি বি সয়েল স্যাম্পলের কথা বলেন, এই সয়েল স্যাম্পলে আগে থেকে কিন্তু কিছু এয়ার ছিল, ঠিক আছে, আমি ধরছি থ্রি ফেজ সিস্টেম যদি আমি ধরি, তাহলে কিছু এয়ার ছিল। এখন যখন আপনি এই দুইটাকে একত্রে যখন আপনি চাপ দিবেন, চাপ দিয়ে দুইটাকে যখন একত্রে করবেন, তখন আপনার কম্প্রেশনের কারণে অথবা কম্প্রেসের কারণে কিছু পরিমাণ এয়ার কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। সো যদি কিছু পরিমাণ এয়ার বের হয়ে যায়, তাইলে কিন্তু অবশ্যই ইনিশিয়াল অবস্থায় এর যে ভয়েডের ভলিউম ছিল, বি এর ভয়েডের ভলিউম ছিল, এইটা কিন্তু কখনোই রেজাল্টেন্ট যে সয়েল এইটার ভয়েডের ভলিউমের সমান হবে না। সো আশা করি বুঝতে পারছি।
সিমিলারলি আমরা যখন ওয়াটার অ্যাড করি তখন তো আমাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে গেল। কিভাবে সহজ হয়ে গেল দেখেন, ভলিউম অফ সলিড অফ এ প্লাস ভলিউম অফ সলিড অফ বি, এইটা অবশ্যই ইকুয়াল হবে কি, ভলিউম অফ রেজাল্টেন্ট সলিড, এইটা ইকুয়াল টু হবে ভলিউম অফ সলিড অফ এ প্লাস ভলিউম অফ সলিড অফ বি। এখন ভলিউম অফ ভয়েড অফ এ প্লাস ভলিউম অফ ভয়েড অফ বি এই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হবে না। কেন ইকুয়াল হবে না? এক তো বললাম যে এই যে যখন দুইটা সয়েল স্যাম্পলকে আমরা একত্রে চাপ দিই অথবা কম্প্যাক্ট করি তখন কিন্তু কিছু পরিমাণ এয়ার বের হয়ে যায়, এইটা যেমন সত্যি, আবার আমি কিন্তু এইখানে আলাদা করে ওয়াটারও অ্যাড করছি, ঠিক না? সো এইটা তো সমান হবেই না, সমান হবেই না। সো ভলিউম অফ ভয়েড অফ এ প্লাস ভলিউম অফ ভয়েড অফ বি। সো এইখান থেকে আমরা যদি এবার সর্বোপরি লিখি যে টোটাল ভলিউম অফ এ প্লাস টোটাল ভলিউম অফ বি, সো এইটাও কি হবে না, সমান হবে না, যেহেতু ভয়েড সমান না, সো এইটাও সমান হবে না। সো আশা করি আমরা বুঝতে পারছি। সো দেখেন, আহ জিনিসটা হচ্ছে যে একটু আগে যখন আমরা ভয়েড রেশিও পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম যে একটা সয়েল স্যাম্পলের ভলিউম অফ ভয়েডকে যদি আমি ভলিউম অফ সলিড দ্বারা ভাগ করি তাহলে যেই ফ্যাক্টরটা পাই ওইটাই হচ্ছে আমার কি, ভয়েড রেশিও। তো পোরোসিটিটা হচ্ছে কিরকম দেখেন, পোরোসিটিটা হচ্ছে যে ভলিউম অফ ভয়েডকে যদি আমি টোটাল ভলিউম অফ সয়েল দিয়ে ডিভাইড করি, কি বললাম, ভলিউম অফ ভয়েডকে যদি আমরা টোটাল ভলিউম অফ সয়েল দিয়ে, এখানে হচ্ছে এখানে সয়েল হবে, ঠিক আছে, এখানে হচ্ছে আমি একটু ভুল করছি, আমি এটা কারেকশন করে দেই, এটাতে ভি অফ এস হবে না, এখানে হবে ভি, এখানে ভি হচ্ছে টোটাল ভলিউম অফ সয়েল, টোটাল ভলিউম অফ সয়েল। আচ্ছা, অর্থাৎ আমার যে ভলিউম অফ ভয়েড আছে সেই ভলিউম অফ ভয়েডকে যদি আমি টোটাল ভলিউম অফ সয়েল দিয়ে ডিভাইড করি তাইলে আমি যেটা পাই সেটা হচ্ছে পোরোসিটি। তাহলে বুঝতে পারছি যে আমরা যে ভয়েড রেশিও এবং পোরোসিটির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। ভয়েড রেশিও হচ্ছে আমার ভলিউম অফ ভয়েডকে যদি আমি ভলিউম অফ সলিড দিয়ে ডিভাইড করি তাইলে যে আমি ফ্যাক্টরটা পাই সেইটা হচ্ছে ভয়েড রেশিও। আর পোরোসিটিটা কি, পোরোসিটি হচ্ছে আমি যদি ভলিউম অফ ভয়েডকে টোটাল ভলিউম অফ সয়েল দিয়ে ডিভাইড করি তাইলে যে আমি ফ্যাক্টরটা পাই সেটা হচ্ছে আমার পোরোসিটি। আচ্ছা, সো অ্যাজ ইউজুয়াল আমরা রেঞ্জ বের করব। এখন দেখেন, আপনি যাই বলেন না কেন একটা সয়েল স্যাম্পলের ভলিউম অফ ভয়েড কিন্তু কখনো জিরো হবে না। কেন জিরো হবে না? কারণ আমি বলছি যে ভয়েড মানে কি, ভয়েড মানে হচ্ছে ওয়াটার প্লাস এয়ার, এয়ার, আর এটা হচ্ছে সলিড। এখন আমি বলছি যে একটা সয়েল স্যাম্পলে অবশ্যই হয় এই দুইটা থাকবে অথবা যে কোনো একটাও থাকতে পারে, কিন্তু কখনো এমন হবে না যে একটা সয়েল স্যাম্পলে শুধু সলিড থাকবে। যদি শুধু সলিড থাকে তাহলে সেটা আর সয়েল থাকে না, সেটা হয়ে যায় রক। আচ্ছা, সো এইখানে কিন্তু ভয়েড থাকবে, অর্থাৎ ভলিউম অফ ভয়েড কিন্তু কখনো জিরো হবে না, অর্থাৎ ভলিউম অফ ভয়েড জিরোর চেয়ে সবসময় বড় হবে। এবং ভলিউম অফ ভয়েড এইটা কিন্তু অবশ্যই সবসময় টোটাল ভলিউমের চেয়ে কম হবে, অর্থাৎ আমার রেঞ্জটা অবশ্যই 0 থেকে বড়, 100 থেকে ছোট। আচ্ছা, সো এখন দেখেন আমরা জানবো যে আমার দুইটা যে টার্ম আমরা দেখলাম, যে একটা হচ্ছে ই দেখছি যেটা হচ্ছে ভয়েড রেশিও, ই আমরা জানছি যে ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড, আর একটা দেখছি আমরা পোরোসিটি যেটা হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। এখন আমরা এই দুইটার মধ্যে রিলেশন স্থাপন করতে চাই। সো রিলেশনটা কিভাবে স্থাপন করব দেখেন, আমরা এন অথবা এন মানে পোরোসিটি, সো পোরোসিটি সমান লিখতে পারি, পোরোসিটি সমান লিখতে পারি ই বাই 1 প্লাস ই। সো এটা আমরা কিভাবে মনে রাখবেন দেখেন, আমরা যখন অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্ট পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে ডব্লিউ প্রাইম সমান ডব্লিউ বাই, সরি এটা একটু প্রাইম না কিন্তু এটা ডব্লিউ, ঠিক আছে, ডব্লিউ প্রাইম সমান সমান ডব্লিউ বাই 1 প্লাস ডাব্লিউ। সো আবার সিমিলারলি ডব্লিউ সমান দেখছিলাম ডব্লিউ প্রাইম বাই 1 মাইনাস ডাব্লিউ প্রাইম। সিমিলারলি আমরা পোরোসিটি সমান দেখবো যে পোরোসিটি সমান ভয়েড রেশিও বাই 1 বাই ভয়েড রেশিও, অথবা এন সমান ই বাই 1 প্লাস ই, আবার ই সমান এন বাই 1 মাইনাস এন।
আমরা আবার লিখতে পারি যে 1 + e সমান সমান 1/1 - n, মানে কি এইটা হচ্ছে একটা আর একটা সম্পর্ক, 1 + e সমান 1/1 - n। ঠিক আছে, সো আশা করি আমরা সূত্রগুলো মনে রাখতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমরা একটু আগে, মানে এর আগের মনে হয় কয়েক স্লাইড আগে আমরা একটা সূত্র দেখছিলাম, মনে আছে কিনা? সেই সূত্রটা ছিল যে টোটাল মাস অফ সয়েল ইজ ইকুয়াল টু মাস অফ সলিড ইন্টু 1 + ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, সো এইটাকে ফলো করে আমরা আরেকটা সূত্র আমার আছে, সেটা হচ্ছে যে টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু ভি অফ এস ইন্টু 1 + ই। আচ্ছা, সো এখন আমরা দেখব যে আমরা এই ফর্মুলাটা কিভাবে পাই, এটা ডেরিভেশনটা দেখব। আচ্ছা, এখন দেখেন একটা সয়েলের ভলিউম সমান কি লিখতে পারি, সলিডের ভলিউম প্লাস টোটাল ভয়েডের ভলিউম। এখন আমি যদি উভয় পক্ষকে ভলিউম অফ সলিড দিয়ে ডিভাইড করি, তাহলে কি পাওয়া যায়, ভি ভাগ ভলিউম অফ সলিড ইজ ইকুয়াল টু ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। অর্থাৎ পরের লাইন লিখতে পারি টোটাল ভলিউম বাই ভলিউম অফ সলিড, ভলিউম অফ সলিড বাই ভলিউম অফ সলিড এইটা ইকুয়াল টু 1, আর ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড এইটা হচ্ছে আমার ভয়েড রেশিও, অর্থাৎ যাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি, ই অর্থাৎ 1 + ই। সো এই ক্ষেত্রে টোটাল ভলিউম সমান লিখতে পারি ভলিউম অফ সলিড ইন্টু 1 + ই। আচ্ছা, সো এখন আমরা আগের লেকচারে যেমন দেখছিলাম যে আমরা দেখছিলাম না একটা কোশ্চেন যে কেন অ্যাপারেন্ট ওয়াটার কন্টেন্টের প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স বেশি, একটা কোশ্চেন দেখছিলাম না। সিমিলারলি আমরা এখন দেখব যে কেন পোরোসিটির প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স তুলনামূলকভাবে বেশি ভয়েড রেশিওর চেয়ে। আচ্ছা, সো এইটার অ্যান্সার বের করতে হলে আমরা প্রথমে দুইটা সূত্র নিয়ে আলোচনা করি। দেখেন আমরা পোরোসিটি সমান জানি ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম, ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম। এখন দেখেন আপনি যাই বলেন না কেন, এই ফিল্ডে টোটাল ভয়েডের যে ভলিউম এইটা বের করা কিন্তু অনেক সোজা, ঠিক না? আপনি টোটাল ভয়েডের কতটুকু ভলিউম আছে এটা কিন্তু বের করতে পারবেন ইজিলি। কিন্তু আপনি যদি ভয়েড রেশিও চিন্তা করেন, পোরোসিটি চিন্তা করেন, এইটা ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। কিন্তু ভলিউম অফ সলিড অর্থাৎ একটা সয়েলের তো তিনটা পার্ট, একটা হচ্ছে সলিড, ওয়াটার, এয়ার। আপনার কম্পারেটিভলি কিন্তু টোটাল সয়েলের ভলিউম বের করা ইজি যদি আমি কিন্তু এই যে শুধুমাত্র সলিডের ভলিউম এইটা বের করা কিন্তু কম্পারেটিভলি কঠিন। সো যেহেতু ফিল্ডে টোটাল ভলিউমটা বের করা ইজি, সো ফিল্ডে পোরোসিটির যেহেতু অ্যাপ্লাই করা হয়, সুতরাং এইটার মোর কি আছে, প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে, প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে, আছে। কিন্তু দেখেন ই সমান সমান ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড, এই ক্ষেত্রে একটা ফিল্ডে কিন্তু সলিডের টোটাল ভলিউম বের করা তুলনামূলকভাবে কঠিন। আচ্ছা, সো এইটার থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স কম, এইটা আমরা বুঝছি। কিন্তু চিন্তা করেন আপনি যে এই ভলিউম অফ সলিড এটা কিন্তু একটা নির্দিষ্ট সয়েল স্যাম্পলের ক্ষেত্রে সবসময় কনস্ট্যান্ট, ঠিক না? সবসময় কনস্ট্যান্ট, অর্থাৎ আপনি যদি ভয়েড মানে আপনি যদি একটা সয়েল স্যাম্পলে ওয়াটার অ্যাড করেন অথবা রিমুভ করেন, আপনি যাই করেন না কেন, আমার সলিডের ভলিউমের কিন্তু কখনো চেঞ্জ হবে না, ঠিক না? সো যেহেতু সলিডের ভলিউমে কখনো চেঞ্জ হবে না, সো এইটা দিয়ে আমি কম্পারিজন করতে পারবো যে বর্তমান অবস্থায় আমার সলিডের সয়েলের ভলিউম মানে ভয়েড রেশিও কেমন, পরবর্তীতে পানি অ্যাড করার পর অথবা রিমুভ করার পর ভয়েড রেশিও কেমন। সো যেহেতু আমরা ইজিলি কম্পারিজন করতে পারি, সো এইটার মোর থিওরিটিক্যাল সিগনিফিকেন্স আছে। তো সবাইকে সো নেক্সটে আমরা আমাদের আরো বেশ কিছু টপিক বাকি আছে। আচ্ছা, এখন আমরা যেই টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে যে ডিগ্রি অফ স্যাচুরেশন, ঠিক আছে? সো ডিগ্রি অফ স্যাচুরেশন জিনিসটা কি দেখেন,
আমি যদি একটা সয়েলকে থ্রি ফেজ সিস্টেমে রিপ্রেজেন্ট করি, সো থ্রি ফেজ সিস্টেমে রিপ্রেজেন্ট করলে আমরা বলছি যে এইটা যদি একটা সয়েল হয় তাহলে সয়েলে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে সয়েলের সলিড পোর্শন, আর একটা হচ্ছে ওয়াটার, এবং আর একটা হচ্ছে এয়ার। এবং এই ওয়াটার এবং এয়ার এই দুইটাকে আমি বলি ভয়েড। ঠিক আছে, আচ্ছা। সো আমি স্যাচুরেশন মানে ডিগ্রি অফ স্যাচুরেশন কোনটাকে বলবো? ডিগ্রি অফ স্যাচুরেশন বলবো যে কি পরিমাণ ভলিউমের ওয়াটার আছে ভয়েড অফ ভলিউমের ভেতর। মানে এই যে ভয়েড অফ ভলিউম আমরা দেখতেছি, এই যে এই ভয়েড অফ ভলিউমের ভেতরে কি পরিমাণ ভলিউমের ওয়াটার আছে, অর্থাৎ ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েডস, এইটাই হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে দেখেন আমরা ডিগ্রি অফ স্যাচুরেশনের নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন লিখতে পারি ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড। আচ্ছা, এখন আমরা যদি এটা রেঞ্জ চিন্তা করি যে এটা রেঞ্জ কিরকম হবে, তাহলে দেখেন আমরা কিন্তু জানি যে একটা সয়েলের ভলিউম অফ ওয়াটার কিন্তু জিরোই হইতে পারে, জিরো হইতে পারে, ঠিক না? সো জিরো যেহেতু হইতে পারে, সো তাইলে ডিগ্রি অফ স্যাচুরেশনও জিরো হইতে পারে। সো এর জন্য আমরা লিখছি জিরো লেস দ্যান ইকুয়াল টু, এবং আমার এই যে ভলিউম অফ মানে ওয়াটার, এইটাই কিন্তু টোটাল ভলিউম অফ ভয়েড হইতে পারে, অর্থাৎ এইটা ইকুয়াল টু 1 হইতে পারে। এইটা যদি আপনারা না বুঝে থাকেন, ঠিক আছে, আমি একটু ডিসকাস করার ট্রাই করি। দেখেন আমি যেটা বলছি যে এই হচ্ছে আমার একটা সয়েল স্যাম্পল। সো তিনটা পোর্শন আছে, একটা হচ্ছে সলিড, আর একটা হচ্ছে ওয়াটার, এবং আর একটা হচ্ছে এয়ার। আচ্ছা, এখন দেখেন যদি এরকম হয় যে সয়েল স্যাম্পলে ভলিউম অফ ওয়াটার জিরো, কি বললাম, একটা এই সয়েল স্যাম্পলে ওয়াটারের ভলিউমটা জিরো। সো ওয়াটারের ভলিউম যদি জিরো হয় এর মানে কি সয়েলে শুধুমাত্র সলিড এবং এয়ার থাকবে, অর্থাৎ সয়েলের ভয়েড পোর্শনে শুধুমাত্র এয়ার থাকবে, ঠিক না? সো সেই ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন কি হবে? ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড, কোনো ওয়াটারই তো নাই, অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশন জিরো। আবার যদি আমরা চিন্তা করি যে সয়েল স্যাম্পলে যদি শুধুমাত্র ওয়াটার থাকে, কোনো এয়ার না থাকে, তাইলে এই যে ওয়াটারের যে ভলিউম এইটাই কি তখন কি ভলিউম অফ ভয়েড না? ভয়েড ভলিউম, অর্থাৎ ভলিউম অফ ওয়াটার যেইটা ভলিউম অফ ভয়েডও সেইটা। সো ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ ভয়েড ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমি বলতে পারি যে আমার ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে। যদি আমার 0 হয় তাহলে সেইটাকে আমরা বলি ড্রাই, অর্থাৎ যদি 0 হয় অর্থাৎ ভলিউম অফ ভয়েড যদি 0 হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে শুধুমাত্র সলিড এবং এয়ার থাকে এবং সেইটাকে আমরা বলি ড্রাই স্টেট। আবার যদি শুধুমাত্র ভলিউম অফ ওয়াটার থাকে, এয়ার না থাকে, তাহলে সেটাকে আমরা বলি স্যাচুরেটেড স্টেট। আচ্ছা, এখন আমরা আগের স্লাইডে জানতে পারলাম যে আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশনের যে রেঞ্জ এইটা ভ্যারি করে 0 থেকে 1 পর্যন্ত। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে ডিগ্রি অফ স্যাচুরেশনের মান কি হলে এর সয়েলের স্টেটটা কিরকম হয়? ঠিক আছে, যেমন আমি যদি বলি যে দেখেন ডিগ্রি অফ স্যাচুরেশন যদি 0 হয় এর মানে কি, মানে ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এইখান থেকে ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 0। সো ভলিউম অফ ওয়াটার 0 মানে কি সয়েলে শুধুমাত্র সলিড এবং এয়ার আছে, ঠিক না? সলিড এবং এয়ার আছে, সো এইটাকে আমরা ড্রাই স্টেট বলতে পারি। আবার যদি 0 থেকে 0.25 হয় তাহলে সেটাকে আমরা বলি হিউমিড। 0.25 থেকে 0.5 হলে বলি ড্যাম্প। 0.5 থেকে 0.75 হলে বলি ময়েস্ট। 0.75 থেকে 1 হলে বলি ওয়েট, এবং 1 হলে বলি স্যাচুরেট। এটা আমরা এইভাবে মুখস্থ রাখবো যে ড্রাই, হিউমিড, ড্যাম্প, ময়েস্ট, ওয়েট, স্যাচুরেটেড। ড্রাই, হিউমিড, ময়েস্ট, ড্যাম্প, ওয়েট, স্যাচুরেটেড, এইভাবে মনে রাখবো। আচ্ছা, সো